আওয়ামী লীগ তো দীর্ঘদিন বলছে জামাতের এই দেশে কোনো রাজনৈতিক অধিকার নাই। জামাতের রাজনীতি বন্ধ করতে পারছে? আওয়ামী লীগ তো একটা বিরাট দল, সেই তুলনায় জামাত একটা ক্ষুদ্র দল ছিল। পুরা 15টা বছর জামাতকে অফিস খুলতে দেয় নাই, কিছু করতে দেয় নাই, ধরে ধরে কিছু হলে পরে ধরে নিয়ে গেছে। 5 জন জামাতের লোক বসে আলাপ করতেছে বাকি যে এই 5 জন নাকি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে, মনের কথা। অথবা কোন দিক দিয়ে যাচ্ছে বলতেছে ওরা মনে মনে চিন্তা করছিল, সমস্ত জ্যোতিষ ছিল ওরা নিয়োগ ছিল পুলিশে। তো বলতো তাতে কি হয়েছে, জামাত শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আর সেই বিবেচনায় এনসিপি তো একটা ছোট দল, মাত্র নাবালক একটা দল আর কি, এখনো তো সেটা আপনার পায় নাই, কি বলে নিবন্ধনও পায় নাই। তো সেই দল, হ্যাঁ ওনাদের একটা সুবিধা আছে, ওনারা আমাদের মানে সরকারের কিছু আপনার মানে কি বলে আশীর্বাদ প্রাপ্ত দল আমি বলবো এটাকে। সরকারের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছেন নানাভাবে। ওনার নেতা কোথাও যদি যায় তাহলে উপজেলা পরিষদে বসে সে সবাইকে নিয়ে মিটিং করতে পারে। সরকারের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে অবধারিত কি ধরনের মাসুদ কামাল? সব ধরনের। যেমন ধরেন আমি এক জায়গায় গেলাম, একটা ইউএনএ অফিসে গেলাম, যে বললাম যে আপনারা যারা আছেন অফিসে সবাই আসেন, আপনাদের নামে একটা মিটিং করব, একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেব। আমি একজন সিনিয়র সাংবাদিক, আমার আল্লাহ বাদ দেন, আমি নয় সিনিয়র সাংবাদিক, চাকরি বাকরি নাই। জহিরুল আলম গেল, সে একটা টেলিভিশন একদম, উনি তো মেইন ব্যক্তিরে ভাই, সে যে বললো যে আসেন আপনাদের কিছু জ্ঞান দিই। কেউ আসবে, কেউ বসবে, ওনার জন্য তো রুমই খোলা হবে না। আর সাজিদ আলম যে বসলো, সবাই এসে সামনে এসে বসে গেল, কি করে বসলো? এখন তো প্রেক্ষাপট একটু ডিফারেন্ট, সাজিদ আলমদের বা হাসনাতদের একটু ডিফারেন্ট না? 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের মধ্যে তাদের সাজিদ আলম বাদ দেন, সাজিদ আলম আন্দোলনের কথা বলছেন তো, ওটা আন্দোলনের কারণে না। ওই আন্দোলনে তো আরেকটা ছেলে আলী হাসান জুনায়েদ ছিল, ও গেলে দিবে, ও গেলে দিবে, ও গেলে খুলে দিবে। শিবিরের যে আপনার ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিল, ও গেলে খুলে দিবে, দিবে? কত আন্দোলনে ছিল, এই আন্দোলনে তো বিএনপিও ছিল, বিএনপি ছিল না? বিএনপি ছাত্রদলের সভাপতি রাকিব, ও গেলে দিবে? আপনার ফ্রন্ট লাইনের তো চিনে মানুষ, তাহলে যারা ওরা তো ফ্রন্ট লাইনে ছিল, ইয়েতে থাকে 4-5 জন, ওরা কি ফ্রন্ট লাইনে ছিল না? সবাই ফ্রন্ট লাইনে ছিল। কোশ্চেনটা হলো এই দলটা এই সরকারের আশীর্বাদ সেটা বলতে কোনো সমস্যা নেই। আর আমি যদি আরো সহজভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল। আমি বলবেন যে এটা কেমনি করে প্রমাণ করেন, আমি প্রমাণ করে দিচ্ছি। ডক্টর ইউনূস এই দল তৈরি করার জন্য ওদেরকে রিকোয়েস্ট করছে, ওদেরকে উৎসাহ দিছে, ওদেরকে বলছে তোমরা করো, তোমাদের দেশের সবাই চিনে। এবং উনি যেটা বলছেন এটা তো রিকোয়েস্ট করা মানে এটা তার দল, হ্যাঁ মানে রিকোয়েস্ট করা মানে কি এটা ডক্টর ইউনূসের দল? রিকোয়েস্ট করা ছাত্রদেরকে উনি বললেন যে ঠিক আছে তোমরা রাজনীতি করো, তোমরা নতুন দেশের যেই স্বপ্ন দেখিয়েছো তোমরা আসো, এইটা বলা মানে কি এটা ডক্টর ইউনূসের দল করতে বলে নাই? ধরে নিলাম দল করতে বলেছেন, বলা মানে কি ডক্টর ইউনূসের দল? কিছু নাই, আপনি ধরার দরকার নাই। দল করতে বলছে কি বলে নাই? ইয়েস অর নো বলেছেন। তার বলার পরে দল করছে। আর প্রথম বলছে আমাদের কেউ চিনে না, উনি বলছেন তোমাদেরকে দেশের সব লোক চিনে। অর্থটা কি? উৎসাহ দিয়েছেন। উনি কি রাষ্ট্র ক্ষমতায় আছেন? উনি সেটা প্রকাশ্যে বলেছেন, উনি বলেছেন। বলার পরে সেটা সারা দেশের লোক শুনেছে। শোনার পরে আমি যদি বুঝি যে উনি এই দলটাকে তৈরি করতে বলেছেন, তখন আমি কি মনে করব? এটাকে আমি আওয়ামী লীগের বিটে মনে করব, নাকি ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট দল মনে করব? বলেন, আমি কি মনে করব? দেশের প্রত্যেকটা প্রশাসনের লোকজন কি মনে করবে? মনে করবে ডক্টর ইউনূসের আশীর্বাদ। তা না হলে অন্য কোনো দল কি প্রশাসনিক প্রোটোকল পায়? এরা তো প্রশাসনিক প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় এই জেলা পর্যায়ে গেছে, যায় নাই? ওই সমস্ত ঘটনার প্রভাব কি প্রমাণ করে? শুনেন, কেউ কি দলিল নিয়ে ঘুরে যে এটা আমার, এটা আমার না? এগুলি বলে লাভ নাই। শুনেন, এই দল এটা কিংস পার্টি, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা আছে বলে আমি যাই না। যদি কেউ দ্বিধা দেখাতে পারেন এটা তার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা কিংস পার্টি। 71 ওইটা আনপ্যারালাল। একটা দেশ স্বাধীন হয়েছে ওর মাধ্যমে, আর 24-এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তো স্বৈরাচার মুক্ত তো 90 হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান ছিল, ওটা কেন আন্দোলন ছিল না? আন্দোলন ছিল না ওটা, ওই আন্দোলন তো আমরা করছি। এরশাদ বিরোধী আন্দোলন তো আমরা ছিলাম, একদম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কেস করছি। তো ওই আন্দোলন ছিল না? ওই সময় যারা জান গেছে ওদের জানের কোনো মূল্য নাই ছিল। 24 আমরা একটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, বিভিন্ন সময় গণতন্ত্রের পথে আমরা হেঁটেছি, বিভিন্ন সময় অনেক কিছু হয়েছে। তো এইগুলি তো প্রতিদিনই হচ্ছে।
এর সঙ্গে আপনি আমাদের জন্ম, রাষ্ট্রের জন্ম, আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তি, একটা পতাকা পাওয়া, একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়া, এটার সঙ্গে মিলালে চলবে? চলবে না। এখন ওনারা কেন মিলাচ্ছেন? এই প্রশ্ন কেন উঠতেছে? তুলতেছেন কেউ কেউ, এটা বেসিক্যালি তুলতেছিল জামাত, এটা বেসিক্যালি তুলতেছে জামাত। জামাত এই কারণে তুলতেছে যে ৭১-এর কথা যতবার ওঠে ততবার জামাত একটা দুটা করে হার্টবিট মিস করে, কারণ ওখানে তাদের কোনো ভূমিকা ছিল না, বরঞ্চ নেগেটিভ ভূমিকা ছিল। তারা ওটাকে ভুলাতে চায়। একদম হিসাব সিম্পল, এতদিন হয়ে গেছে, এখনো জামাত কি তার ৭১-এর ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেছে, ক্ষমা চাইছে? আজকাল অনেকে বলে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় না, অন্যায় করছে, আওয়ামী লীগ ক্ষমা চাওয়া উচিত ছিল। গত ১৬ বছর তারা যা করছে তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। যে এর সঙ্গে সরাসরি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না তারও ক্ষমা চাওয়া উচিত ছিল, বলা উচিত ছিল যে আমি এর সঙ্গে ছিলাম না, কিন্তু যারা করছে তাদের পক্ষে আমরা ক্ষমা চাই, চাওয়া উচিত ছিল। এটা যেমন উচিত ছিল, ওইটাও উচিত ছিল জামাতের, যে ৭১-এ আমরা অন্যায় করছি, ভুল করছি, আমরা ক্ষমা চাই, বলা উচিত ছিল। বলছে কখনো? বলছে? বলাটা কেন? বলে না এই কারণে তারা ওটা মিন করে, তারা ঠিক করছে, এবং তারা ৭১-কে সহ্য করতে পারে না, পায় না। তো না পাইলে তারা এখন বলে যে ওইটা নাকি সম্পূর্ণ হয় নাই, স্বাধীনতা নাকি ২৪ এসে পূর্ণতা লাভ করছে। হ্যাঁ, সবাই পূর্ণতা লাভ করে, একটা শিশু তো পূর্ণতা লাভ করে, যৌবন প্রাপ্ত হয় তখন সে পূর্ণতা লাভ করে। এগুলি স্টেজ, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এগুলো সব স্টেজ, স্টেজ অফ লাইফ। কিন্তু জন্মের সঙ্গে এই কোনো স্টেজের কোনো তুলনা হয় না। জন্ম একবারই হয়, জন্ম একবারই হয়। যখন শিশুটার জন্ম হয় সে কথা বলতে পারে না, সে হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। ধীরে ধীরে তার সমস্ত গুণাবলী তার মধ্যে ঢুকতে থাকে, এক একটা স্টেজে এক একটা অর্জন করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্ম হওয়াটা। জন্ম ৭১-এ হয়েছে, বাকিগুলো স্টেজ পার হচ্ছি আমরা। এটা হতে থাকবে, ২০ বছর পরে আবার একটা হবে। এরা বলতেছে যে ৭১-এর স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে, তো ২৪ এটা ছিনতাই হয় নাই। আপনি রাস্তাঘাটে বাইরে যে কোনো একজন লোককে জিজ্ঞাসা করেন যে প্রত্যাশা নিয়ে আপনি ২৪-এর আন্দোলন করেছেন, আপনার সেই প্রত্যাশা এখন কোথায় আছে? জিজ্ঞাসা করেন তো দেখি, কয়জন লোক বলবে আমার প্রত্যাশা সাফল্যের দিকে যাচ্ছে? এখনই সাফল্য প্রাপ্ত হওয়ার কোনো সময় হয় নাই, মাত্র ৮ মাস, বাট প্রক্রিয়াটা কি শুরু হয়েছে? হয় নাই। কেউ বলবে না আমরা সাফল্যের দিকে হাঁটছি। আসলে ভালোভাবে না যেত তাহলে ২-১ বছর পরে এই লোকজন এই চাকরি ছেড়ে অন্য চাকরি করতো, তাদের করে না। না, করে না। তাহলে কেন করে না? নিশ্চয়ই তারা খুব এনজয় করে। আমি মনে করি এনজয় করে এই কারণে যে তারা কিন্তু প্রতিদিনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাদের অফিস করতে হয় সংবাদকর্মীদের, টেলিভিশনে তো বটেই। এবং ওই দিন হয়তো অনেকে বাসার থেকে মানে ফজর নামাজ পরপরই তারা কিন্তু বাসার থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়, কারণ ঈদের জামাত ঢাকায় যেগুলি হয় সকাল ৭টা ৬টা এরকম হয়তো, তো অত সকালে যেতে হয়। তো যে কারণে তাদের ওখানে ব্যস্ত থাকতে হয়তো, বাসায় হয়তো থাকা হয় না। কিন্তু এটা তো বাই রোটেশনে হয়। কিছু লোক চাকরি মানে ওই দিন বাইরে থাকেন, কিছু লোক বাসায় থাকেন, কাজে একদম যে বিচ্ছিন্ন থাকেন তা না। কিন্তু যারা বাসায় থাকেন তারাও খোঁজখবর রাখেন কি হচ্ছে না হচ্ছে। তো আমি মনে করি যে কাজের মধ্যে থাকার যেটা আনন্দটা সেটা তারা পায়।